This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নিটের প্রশ্ন ফাঁস কাণ্ডে তোলপাড়, দফায় দফায় মুলতবি সংসদের অধিবেশন। আন্দোলনকারীদের সঙ্গে আলোচনায় রাজি সরকার। আন্দোলনকারীদের পাশে থাকার বার্তা দিয়ে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর ইস্তফার দাবিতে অনড় বিরোধীরা। নিট ইস্যুতে রাহুল গান্ধীর বাড়িতে ইন্ডি জোটের বৈঠকের পর গান্ধী স্মৃতিতে যান বিরোধীরা। নিটের প্রশ্ন ফাঁস কাণ্ডে তোলপাড় রাজধানী, আর তার জেরে দফায় দফায় মুলতবি সংসদের অধিবেশন। এই প্রেক্ষাপটে যুব সমাজকে বড় বার্তা দিলেন প্রধানমন্ত্রী। সোশ্যাল মিডিয়ায় নরেন্দ্র মোদী লিখেছেন, যুব সমাজের স্বার্থের ঊর্ধ্বে কোনো কিছু নয়। ফাস্ট ট্র্যাক কোর্ট গড়ে দ্রুত দোষীদের শাস্তি হবে। নিট প্রশ্ন ফাঁস কাণ্ডে দোষীদের রেয়াত নয়। ছাত্রদের ভবিষ্যৎ নষ্টের চেষ্টা করলে কাউকে ছাড়া হবে না। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে বুধবার রাতে ফের দফায় দফায় উত্তপ্ত হয়ে ওঠে যন্তর মন্তর চত্বর। পরিস্থিতি সামলাতে বিক্ষোভকারীদের ওপর লাঠিচার্জ করে পুলিশ। পাল্টা পুলিশকে লক্ষ্য করে ইট তরোয়াল হাতে হামলা চালায় আন্দোলনকারীরা। ভিড় ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাসের শেলও ছড়ে পুলিশ। বিক্ষোভকারীদের ছোড়া ইটে ঘায়েল হন কয়েকজন পুলিশ কর্মী। भीड़ इतनी ज्यादा उग्र थी, इन्होंने मुझे गिरा दिया। बॉडी इम्पैक्ट चालू हो गए, इसमें लात थे, घूसे थे, डंडे थे, इवन नुकीली ईंटें भी थी। पीछे से सर मेरे लात मारी, घूसे मारना स्टार्ट कर दिया। करीब 100-150 लोग थे जिन्होंने मेरे ऊपर हमला कर दिया। যদিও চাপের মুখে বহিরাগত ষড়যন্ত্রের যুক্তি দেখাচ্ছে ককরোচ জনতা পার্টি। बाहर से लोग भेजे जा रहे जानबूझकर प्रोटेस्ट को खराब करने के लिए। हम यहाँ पर 1 महीने से बैठे हुए थे, 1 महीने में ऐसी कोई वारदात नहीं हुई। लेकिन अब क्या हो रहा है, जैसे ये प्रोटेस्ट बड़ा हो गया है तो ये बाहर से गुंडे भेजे जा रहे बीजेपी द्वारा। এই বিক্ষোভের আঁচ পড়েছে সংসদে। দফায় দফায় মুলতবি সংসদের অধিবেশন। আন্দোলনকারীদের সঙ্গে আলোচনায় রাজি হয় সরকার। पार्लियामेंट का बाकी बिजनेस छोड़ के हम पहला नीट पेपर लीक पे चर्चा के लिए पूरा तैयार हो गए हैं। फिर क्यों भाग रहे हैं चर्चा से? हमने बहुत साफ शब्दों में कहा है कि जितना लंबा चर्चा करना चाहते हैं, जिस दिन करना चाहते हैं, हम पूरा तैयार हैं। যদিও বিরোধীরা আন্দোলনকারীদের পাশে থাকার বার্তা দিয়ে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর ইস্তফার দাবিতেই অনড়। स्पष्ट मांगे हैं धर्मेंद्र प्रधान रिजाइन करे। दूसरा कि जितने भी जिन्होंने इनको मारा है, पीटा है, उन पे कार्रवाई हो। तीसरी इनकी डिमांड, जितनी भी डिमांड है इनको पहले आप फुलफिल करो ना, इतना मुश्किल नहीं है। सिस्टम में भरोसा टूट गया है, बच्चों का, स्टूडेंट्स का भरोसा टूट गया है। প্রশ্ন ফাঁস কাণ্ডে মোদির কড়া বার্তার প্রসঙ্গ টেনে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ লিখেছেন, যুবদের কল্যাণী মোদী সরকারের সংকল্প। ফাস্ট ট্র্যাক কোর্টে বিচারের মোদির সিদ্ধান্ত ঐতিহাসিক। প্রশ্ন ফাঁসের অজুহাতে যুবকদের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলতে দেব না। पार्लियामेंट के अंदर और पार्लियामेंट के बाहर एक ही मांग है, धर्मेंद्र प्रधान इस्तीफा दो। পাল্টা এক্স হ্যান্ডেলে প্রধানমন্ত্রী পোস্টটি রিপোস্ট করে রাহুল লিখেছেন, আপনি সবচেয়ে বেশি ক্ষতি করেছেন ছাত্রদের ভবিষ্যৎ নিয়ে। দেশের শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়ার নেপথ্যে আপনার উৎসাহ রয়েছে। যারা দায়ী তাদের রক্ষা করে গিয়েছেন। मेन मैसेज है स्टूडेंट्स को कि हम आपके साथ हैं, पूरा विपक्ष आपके साथ है, और जो आपके साथ हो रहा है, आप पर जो वायलेंस हो रहा है, उसके हम बिल्कुल खिलाफ हैं। Actually, using NEET, using young minds, young students, Congress party is doing what they are notorious for: disruption of house, no discussion in the house because the truth will come out. সকাল থেকেই পুলিশি ঘেরাটোপে যন্তর মন্তর বন্ধ করা হয় দিল্লির 16টি মেট্রো স্টেশন। বন্ধ মোবাইল ইন্টারনেট পরিষেবা। সোশ্যাল মিডিয়ায় বিশেষ নজরদারি শুরু করেছে দিল্লি পুলিশের সাইবার সেল। বহিরাগতদের ঠেকাতে নজরদারি বাড়ানো হয়েছে দিল্লি সীমানায়। ইতিমধ্যেই পুলিশের উপরে হামলার ঘটনায় 10টি এফআইআর দায়ের করেছে পুলিশ। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। প্রশ্নফাঁস বিতর্কে উত্তাল দেশ। আন্দোলনকে কলকাতায় ছড়িয়ে দেওয়ার চেষ্টা ককরোচ জনতা পার্টির। আগামীকাল কলেজ স্ট্রিট থেকে ধর্মতলা পর্যন্ত মিছিলের অনুমতি চেয়ে জয়েন্ট সিপির কাছে আবেদন। এখনো কর্মসূচির অনুমতি দেয়নি লালবাজার। আমরা কথা বলে আমরা জানাবো আমরা কি করতে চলেছি। কারণ এখনও অবধি পারমিশন পাইনি। এখন আমাকে পুলিশ থেকেও, মানে জোড়াসাঁকো থানা থেকে ফোন করা হয়েছে। ওনারা আমাকে অনেক কিছু বলছে, শুনছি। কারণ আমরা কী করবো সেটা আমাদের সিদ্ধান্ত। কালকে কি হতে চলেছে সেটা আমরা প্রেস রিলিজ দিয়ে জানিয়ে দেবো। সেটা হচ্ছে যে আপনারা একটা মিছিল করতে চেয়েছিলেন এবং পুলিশকে আপনারা মেলও করেছিলেন। হ্যাঁ, আমরা মেলও করেছিলাম। আমাদের সোনামঞ্চ, আমাদের মিছিলের স্লোগান ছিল নেতাজির আদর্শ নিয়ে, ভগৎ সিংয়ের স্লোগান দিয়ে, রবীন্দ্রনাথের গান গিয়ে সোনামদের মিছিল। আমরা সোনামঞ্চ স্যারকে
সংহতি জানাতেই এই মিছিলের ডাক দিয়েছিলাম। আমরা ছাত্ররা যে ছাত্রদের ওপর নিপীড়ন চলছে, যে অত্যাচার চলছে, তার বিরুদ্ধেই মিছিলের ডাক দিয়েছি। কবে চিঠি পাঠিয়েছিলেন আপনারা? আমরা প্রথম ডেট চেয়েছিলাম 22 তারিখ, আমরা 19 তারিখ চিঠি পাঠিয়েছিলাম। তারপর আমরা দেখলাম ওনারা কোনো রিপ্লাই করেনি। তারপর 21 তারিখ আমরা সকালবেলা আরেকটা চিঠি পাঠাই, মানে মেল করি। মানে কাকে চিঠিটা পাঠিয়েছিলেন? জয়েন্ট সিপি হেডকোয়ার্টার, জয়েন্ট সিপি ক্রাইম। আচ্ছা, তারপর থেকে কোনো উত্তর আসেনি? না, এখন অবধি কোনো উত্তর পাইনি। নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস নিয়ে বার্তা বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ফাস্ট ট্র্যাক আদালত গঠনের সিদ্ধান্তকে স্বাগত জানান শুভেন্দু অধিকারী। যুব সমাজের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলার দিন শেষ। মোদী সরকারের জিরো টলারেন্স নীতিতে দোষীরা কোনোভাবেই আর রেহাই পাবে না, সমাজ মাধ্যমে পোস্ট মুখ্যমন্ত্রী। প্রধানমন্ত্রীর বক্তব্যই আমাদের সকলের বক্তব্য। আমরা আলাদা করে এই সম্পর্কে কোনো বক্তব্য রাখতে চাই না। আমরা প্রধানমন্ত্রীর বক্তব্যটাই সমাজের সব স্তরে পৌঁছে দিতে চাই। ভারতবর্ষে সুমহান গণতন্ত্র আছে। কেউ যৌক্তিক আন্দোলন করলে সরকার সেটা দেখবেন, কিন্তু অন্য কারো কোনো উদ্দেশ্য থাকলে বিনা নির্বাচনে সেটা সম্ভব নয়। গণতান্ত্রিক মিছিল মিটিং করলে অসুবিধা নেই, কিন্তু হোস্টেল থেকে জোর করে ছাত্রছাত্রীদের বের করলে গত পরশুদিন যাদবপুরে হয়েছে। আমাকে হোস্টেলের স্টুডেন্টরা বলেছে যে আমরা যেতে চাইনি, আমাদেরকে বাধ্য করিয়েছে। আমি আজকে ভিসিকে বলেছি, যাদবপুরের ভিসির সঙ্গে আমার ফোনে কথা হয়েছে, যে দেশ গণতান্ত্রিক দেশ, বাক স্বাধীনতা আছে, কিন্তু হোস্টেলের ছেলেদের জোর করে এসব করা যাবে না। আর মিছিল মিটিং তো আমরা অ্যালাউড। নিট পরীক্ষার প্রশ্ন ফাঁসকে কেন্দ্র করে চলা আন্দোলনের মধ্যে নিজের মত প্রকাশ করলেন সচিন তেন্ডুলকর। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে সচিন লেখেন, আমার বাবা একজন অধ্যাপক ছিলেন। বাবা বলতেন, বার্থ হওয়া ঠিক আছে কিন্তু প্রতারণা বা ব্যর্থ হওয়া ঠিক আছে, কিন্তু প্রতারণা বা জালিয়াতি করা নয়, কখনো শর্টকাট নেবে না। সচিন সোশ্যাল মিডিয়ায় আরও লেখেন, যখন শিক্ষার্থীরা মনে করছে যে তাদের কঠোর পরিশ্রমের যোগ্য সম্মান বা প্রতিদান পাওয়া যায়নি, তখন তাদের হতাশ হওয়াটা খুবই স্বাভাবিক। তারা আমাদের সাফল্যের মূল জ্বালানি। পোস্ট সচিনের। নিট পরীক্ষার প্রশ্ন ফাঁসকে কেন্দ্র করে চলা আন্দোলনের মধ্যে নিজের মত প্রকাশ করলেন সচিন তেন্ডুলকর। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে সচিন লেখেন, আমার বাবা একজন অধ্যাপক ছিলেন। বাবা বলতেন, ব্যর্থ হওয়া ঠিক আছে কিন্তু প্রতারণা বা জালিয়াতি করা কখনোই নয়, কখনো শর্টকাট নেবে না। সচিন সোশ্যাল মিডিয়ায় আরও লেখেন, যখন শিক্ষার্থীরা মনে করছে যে তাদের কঠোর পরিশ্রমের যোগ্য সম্মান বা প্রতিদান পাওয়া যায়নি, তখন তাদের হতাশ হওয়াটা খুবই স্বাভাবিক। দিল্লিতে ছাত্র আন্দোলনের ভিড়ে মিশে কারা অশান্তি পাকাচ্ছে, অশান্তিতে উস্কানিদাতাদের চিহ্নিত করার কাজ শুরু করেছে পুলিশ। আমাদের প্রতিনিধি সায়ন্ত রয়েছেন আমাদের সঙ্গে। সায়ন্ত, বিস্তারিত জানাও। দেখো, দিল্লি পুলিশের একজন সংবাদ সংস্থার তরফে যেটা খবর, যে এই ঘটনা মূলত দিল্লির যন্তর মন্তরে শুরু হয়েছে যে ধরনের আন্দোলন, সেই আন্দোলনকে নিয়ন্ত্রণে আনতে এবার পাসপোর্ট শুরু হয়েছে। যারা যারা এই আন্দোলনে জড়িত, যাদের বিরুদ্ধে এফআইআর হচ্ছে, যাদের মুখ চিহ্নিত হচ্ছে হিংসাত্মক আন্দোলনে, তাদের বিরুদ্ধে এবার কঠোর পদক্ষেপের পথে দিল্লি পুলিশ। তাদের পাসপোর্ট বাতিল হবে, একই সঙ্গে তারা যাতে সরকারি চাকরির ক্ষেত্রেও তাদের সমস্যায় পড়তে হয় সেই ব্যবস্থাও করা হচ্ছে বলে দিল্লি পুলিশ সূত্রে খবর। এবং এই যারা মূলত তাদের চিহ্নিত করা গিয়েছে তাদেরকে কিন্তু মূলত এফআইআর করা হচ্ছে, এবং যাদের বিরুদ্ধে এফআইআর হচ্ছে তাদেরই পাসপোর্ট বাতিল করা হবে বলে ইতিমধ্যে দিল্লি পুলিশের তরফে প্রাথমিকভাবে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যদিও সরকারিভাবে সিলমোহর পড়েনি। এই ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষায় মূলত স্বরাষ্ট্র মন্ত্রক এবং দিল্লি পুলিশ কমিশনার। তারপরেই কিন্তু মূলত সিদ্ধান্ত হয়ে যাবে যে যারা যারা অভিযুক্ত, যাদের নামে এফআইআর হচ্ছে, তাদের কিন্তু পাসপোর্ট বাতিল করা হবে। একই সঙ্গে সরকারি চাকরি যাতে তারা না পায় তারও ব্যবস্থা করা হবে বলে দিল্লি পুলিশ সূত্রে খবর। ধন্যবাদ তোমাকে। সংসদে কল্যাণ, বিধানসভায় কুণাল। একদিনের জন্য সাসপেন্ড হওয়ার পরেও বেলেঘাটার বিধায়ক ফের ঝামেলায় জড়িয়ে পড়লেন। নিজের আসন ছেড়ে ছুটে গেলেন বিধানসভার অধ্যক্ষের কাছে, জড়ালেন তর্কে। রথীন্দ্র বসু সাফ জানিয়ে দিয়েছেন, বুধবারের ঘটনা কলঙ্কজনক। কুণাল যখন তর্কে ব্যস্ত, তখন দিল্লিতে একাই বিক্ষোভে করলেন। আপনাকে আমি 3 বার বলেছি বসুন, আপনি শোনেননি। এরকম ঘটনা কলঙ্কজনক। বুধবারের পর বৃহস্পতিবার ফের বিধানসভায় গন্ডগোল কুণাল ঘোষের। অধ্যক্ষের সঙ্গে বিবাদে জড়ালেন বেলেঘাটার বিধায়ক। বুধবারের ঘটনা কলঙ্কজনক বলেন স্পিকার।
তারই বিরোধিতায় অধ্যক্ষের সঙ্গে বাদানুবাদ কুণালে। আপনি কি বিষয়ে বলবেন ফার্স্ট বলুন। বিষয়টা হলো যে গতকালের বিষয়ে কোনো রকম আলোচনা হবে না, যা হওয়ার হয়ে গেছে। কেন স্যার? নো। 24 ঘন্টা আগে তৃণমূল বিধায়ক আখরুজ্জামানের বক্তৃতায় বাধা দেওয়ার অভিযোগ ওঠে কুণালের বিরুদ্ধে। শেষমেশ পাঁজাকোলা করে কালীঘাটপন্থী বিধায়ককে বিধানসভার বাইরে বের করে দেওয়া হয়। বুধবার একদিনের জন্য সাসপেন্ড করা হয় কুণালকে। সেই মেয়াদ পেরোতে না পেরোতেই ফের বিধানসভায় সংঘাতে জড়ালেন কুণাল। আপনাকে আমি 3 বার রিকোয়েস্ট করেছি, আপনি আমার কথা শোনেননি। ওখানে ধাক্কাধাক্কি হচ্ছে, আমি দেখেছি। বিজেপি বিধায়ক রিতেশ তিওয়ারির সঙ্গে তার বচসা বাধে। পরিস্থিতি সামলাতে ওয়েলে নেমে আসেন পরিষদীয় মন্ত্রী শঙ্কর ঘোষ। এরই মধ্যে নিজের আসন ছেড়ে স্পিকারের দিকে এগিয়ে যান বেলেঘাটার তৃণমূল বিধায়ক। কিন্তু অধ্যক্ষ রথীন্দ্র বসু স্পষ্ট জানিয়ে দেন, বুধবারের বিষয় নিয়ে আলোচনা হবে না। তারপরেও কুণাল থামেননি। আমি ঠিক বলেছি, আপনার নিজের জায়গায় বসুন। আপনাকে সম্মান করি, আপনি নিজের জায়গায় বসুন। সম্মান করলে পরে আমি আপনাকে বলছি, আপনি শুনছেন না। পরে বুধবারের প্রসঙ্গ আবার তোলেন কুণাল। আটকানো হচ্ছে আমাকে, বাদ দেওয়া হচ্ছে আমার নাম। আমি প্রতিবাদ করতে যাচ্ছি, আমার উপর দমন পীড়ন চলছে। আপনি বলছেন কলঙ্কজনক। কলঙ্ক তো আমাকে বাদ দেওয়ার যে খেলাটা হচ্ছে, চক্রান্তটা কলঙ্কের। বিধানসভায় কলঙ্কজনক পর্ব নিয়ে কুণালের দিকে কটাক্ষ ধেয়ে এসেছে ঋতব্রত শিবির থেকে। হাউসের ভেতরে এমন কোনো কাণ্ড ঘটানো উচিত নয় যেটা হাউসের জন্য অপমানজনক হয়। বিধানসভায় ফের গোলমালে জড়ালেন কুণাল। আর সংসদ গোটা অধিবেশনের জন্য সাসপেন্ড কালীঘাট তৃণমূলের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। মকরদ্বারে গলায় প্ল্যাকার্ড ঝুলিয়ে একাই বিক্ষোভ দেখান তিনি। কল্যাণের সাসপেনশন প্রত্যাহারের আবেদন নিয়ে স্পিকারের সঙ্গে দেখা করেন রাহুল গান্ধী সহ অন্যান্য বিরোধী দলের সাংসদরা। তাৎপর্যপূর্ণ বিষয় হলো, কুণালের একদিনের সাসপেন্ডের বিরোধিতায় সোশ্যাল মিডিয়ায় মমতা বন্দ্যোপাধ্যায় পোস্ট করলেও বৃহস্পতিবার রাত পর্যন্ত কল্যাণ এই প্রসঙ্গে কোনো পোস্ট করেননি। তৃণমূল সাংসদের আচরণ নিয়ে এদিন প্রশ্ন তোলেন মুখ্যমন্ত্রী। टीएमसी महिला विरोधी है, सबको पता है। मोया से लेकर कस्बा लो कॉलेज, जिस तरीके से हादसा बंगाल में हुआ पिछले उनका राजत्व में, रिजिम में, सब लोग को पता है। বুধবার কুণালের নাম বাদ দেওয়া নিয়ে গোলমাল শুরু হয়। এরপর পুর ও নগরোন্নয়ন দপ্তরের বাজেট নিয়ে আলোচনায় কালীঘাট তৃণমূল নাম দিয়েছে কুণালের। আবার কি কোনো অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হবে? প্রদীপ্ত কান্তি ঘোষ ও জ্যোতির্ময় কর্মকারের রিপোর্ট, TV9 বাংলা। সুন্দরবনে মাছ সমুদ্রের রুদ্ধশ্বাস অভিযান কোস্টগার্ডের। সন্দেহভাজন মাছ ধরার নৌকাকে আটক করল ভারতীয় উপকূলরক্ষী বাহিনী। উদ্ধার বিপুল পরিমাণে অবৈধ অস্ত্র এবং গোলাবারুদ। গ্রেফতার নৌকায় থাকা 4 ক্রু সদস্য। গোপন সূত্রে খবর ছিল, একটি মাছ ধরার নৌকার আড়ালে আন্তর্জাতিক সীমান্ত পার করে অস্ত্র পাচারের চেষ্টা চলছে। সেই তথ্যের ভিত্তিতে কোস্টগার্ড এবং বন দপ্তরের টিম মাছ সমুদ্রে নৌকাটিকে ঘিরে ফেলে তল্লাশি চালায়। এরপরে উদ্ধার হয় অস্ত্র, গ্রেফতার 4। সন্দেহের বশে স্ত্রীকে খুনের অভিযোগে যাবজ্জীবন সাজা হলো এসএসকেএম হাসপাতালের চিকিৎসকের। ইঞ্জেকশন দিয়ে ঘুমন্ত স্ত্রীকে অচেতন করে দিয়েছিলেন, তারপর সন্তর্পণে দক্ষ হাতে কেটে নেন তার গলার নলি। এই ঘটনায় যাবজ্জীবন সাজা হলো অরিন্দম বালার। আজ বৃহস্পতিবার বনগাঁ আদালতে ওই চিকিৎসককে দোষী সাব্যস্ত করে এই সাজা শুনিয়েছেন। 3 বছর আগে খুন হয়েছিলেন রত্নোত্তমা দেব। তিনি নিজেও পেশায় চিকিৎসক ছিলেন। 2021 সালে বিয়ে হয়েছিল বনগাঁর বাগদার হেলেঞ্চা গ্রাম পঞ্চায়েতের মঞ্চকঘাটা এলাকার অরিন্দম বালার সঙ্গে রত্নোত্তমা দে। অরিন্দম পেশায় কলকাতা সুপার স্পেশালিটি হাসপাতাল এসএসকেএম এর চিকিৎসক ছিলেন। রত্নোত্তমা নিজেও পেশায় হোমিওপ্যাথি চিকিৎসক ছিলেন। তবে বিয়ের পর প্রায় সবটাই বদলে গিয়েছিল তার। কিছুদিন পর থেকেই স্বামী স্ত্রীকে সন্দেহ করতে শুরু করে, আর সেই সন্দেহ থেকেই শেষ পর্যন্ত স্ত্রীকে খুন। বছর ধরে এই কোর্টে দৌড়ানোর পরে আজকে আমার মেয়ে ডক্টর রত্নোত্তমা দের বিচার পেলাম। আমাদের অভিযোগ 3 জনের বিরুদ্ধে ছিল, ডক্টর অরিন্দম বালা আর অনির্বাণ বালা ওর ভাই, আর বিবেকানন্দ বালা ওর বাবা। তো বাবা তো মারা গেছে, আর ভাইটাও কালকে মুক্তি পেয়ে গেছে। ভাইটাও আজকে দেখছি না এসেছে। আর যেভাবে খুনটা করেছে সেটা সত্যিকারের নৃশংস এবং সেটা রেয়ারেস্ট অফ দি রেয়ার।